ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান। নজর রাখবো, ছবি দেখাবো আপনাদের। এসিপি পড়ে গেলেন, কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কেন পড়ে গেলেন এসিপি? ছবিটা দেখুন, ছবিটা দেখাই আপনাদের। কি পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সেই সময় যে ছবি দেখাচ্ছি, বিক্ষোভকারীদের থানায় আনার সময় ঘটে এই বিপত্তি। যে ছবিটা দেখা গেল ডিওয়াইএফআই কর্মীদের এনজিপি থানায় আনার সময় পুলিশের গাড়িকে ঢুকতে বাধা দেয় বিক্ষোভকারীরা। কিন্তু তারপর এসিপি কেন পড়ে গেলেন, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, হঠাৎ করে কি হয়েছিল, আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে। নজর রাখবো, সরাসরি পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থর কাছ থেকে আরো ডিটেইল জানতে চাইবো। পার্থ, সব ছবিটাই আমরা দেখলাম, কিন্তু তার মাঝে কি হলো, এসিপি হঠাৎ করে পড়ে গেলেন কেন? একেবারে তাই। দেখো সোনিয়া, তুমি যে কথা বলছিলে, যখন আন্দোলনকারীদের এই তিনবাতি মোড় থেকে আটক করে যখন এনজিপি থানায় নিয়ে আসা হয়েছিল, সেই সময় এনজিপি থানার গেটেই কিন্তু আবারও পুলিশের গাড়িকে ধরে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীদের একাংশ। সেখানে সিপিএম এর বেশ কয়েকজন কর্মী সমর্থক কিন্তু ছিলেন। তারপরে তার পেছনেই কিন্তু ছিল এসিপির গাড়ি, এবং এসিপির গাড়ি যখন পুলিশ সেই আটক ডিওয়াইএফআই কর্মী সমর্থক যখন গাড়ি ভেতরে ঢুকে, পেছনে যখন এসিপি গাড়িটা দাঁড়িয়ে ছিল, এসিপি গাড়ির উপরে কিন্তু হামলা চালানো হয় এবং এসিপির গাড়িকে ঘিরে ফেলেন এখানকার আন্দোলনকারীরা। এবং তারপর তড়িঘড়ি এসিপি যখন গাড়ির থেকে নামতে চান, তখনই কিন্তু যে এই দুই পক্ষের মধ্যে যখন এই ধাক্কাধাক্কি হয়, আচমকাই কিন্তু পা পিছলে পড়ে যান এসিপি ঠিক এনজিপি থানার সামনে ড্রেনে। তারপর তাকে ট্রেনে তুলে আনা হয়, এবং যারা সেই সময় এসিপির গাড়ি লক্ষ্য করে যারা হামলা চালাচ্ছিল, যারা এসিপির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের পিছু ধাওয়া করে পুলিশ এবং একজনকে সেখান থেকে কিন্তু আটক করেছে। এখনো পর্যন্ত গোটা ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 22 জনকে কিন্তু আটক করা হয়েছে। দিনভর যে উত্তেজনার ছবি আমরা দেখিয়েছি, এবং তারপরেও কিন্তু সেই রেশ অর্থাৎ তিনবাতি মোড়ে সেখানে আন্দোলন, এই যে ডিওয়াইএফআই উত্তরকন্যা অভিযান বেশ কয়েক দফা দাবিতে, তারপর সেখানে জল কামান ছোড়া হয়, কাঁদানে সেল পাঠানো হয়, শেষে যখন পুলিশকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছোড়া হয়, তারপরে কিন্তু পুলিশ পাল্টা একেবারে, এবং এই ঘটনায় একজনকে আটক করে পুলিশ। আর ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান, একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে। কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, কাঁদানে গ্যাসের সেল আর তারই পাশাপাশি লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের জল কামান, বেকার বিরোধী দিবসের ডাক দিয়ে এই মিছিল ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান। যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে ধুমধুমার পরিস্থিতি। ছবি আপনাদের দেখাচ্ছি, উত্তরকন্যা অভিযানে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের জল কামান, শুধু তাই নয়, টিয়ার গ্যাসের শেল পর্যন্ত ফাটানো হয়, লাঠি চার্জ করা হয় পুলিশের তরফ থেকে। যে ছবি আপনারা দেখছেন, একেবারে ধুমধুমার পরিস্থিতি, ব্যারিকেড করে দেওয়া হয়, মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়, লাঠি চার্জ করা হয় পুলিশের তরফ থেকে। এবং কেন এই অভিযান, উত্তরকন্যা অভিযান, বেকার বিরোধী দিবসের ডাক দিয়েই এই মিছিল। বড় বড় বাসুরে ঢিল আসতে শুরু করেছে বিভিন্ন জায়গাটার মধ্যে দেখতে। আর এবার ইম্পর্টেন্ট একটা বিষয় নজর রাখতে হবে। আরজি করে গণধর্ষণ নয়, ধর্ষণই। হ্যাঁ, সিবিআই এর তরফ থেকে অন্তত এমনটাই বলা হচ্ছে। আরজি করে গণধর্ষণ নয়, ধর্ষণ। সিবিআই এর তরফ থেকে কি বলা হচ্ছে আদালতে, আরো ডিটেইল এ বিষয়ে জানাবো। হাইকোর্টের রিপোর্ট দিয়ে সিবিআই ঠিক কি জানিয়েছে আরো বিস্তারিত জানাবো। তবে তার আগে আরো একবার জানাই, বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে তদন্ত সিবিআই এর, শুধু তাই নয়, প্রমাণ লোপাট নিয়েও তদন্ত সিবিআই এর। রিপোর্ট পেশ করে এমনটাই দাবি
সিবিআই এর বিচারপতির তরফ থেকেও প্রশ্ন করা হয়। আমরা নজর রাখবো অবশ্যই। আরজি করে গণধর্ষণ নয়, আরজি করে ধর্ষণই, গণধর্ষণ নয়, রিপোর্ট দিয়ে সিবিআই এর তরফ থেকে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। আরো ডিটেল এ বিষয়ে জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কলকাতা পুলিশ এর আগেই বলেছিল যে গণধর্ষণ নয়, ধর্ষণ, তাহলে কি সিবিআই তাতেই মান্যতা দিল? অর্ণব, দেখো, 18 জানুয়ারি শিয়ালদহ আদালত যে রায় দিয়েছিল সেই রায়ের ওপরেই সিবিআই ভরসা রাখছে। শুধুমাত্র সাজার ক্ষেত্রে তাদের আপত্তি আছে, অর্থাৎ আমৃত্যু কারাবাস নয়, তারা চাইছে ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড, সেই কারণে তারা আপিল করেছে। কিন্তু ধর্ষণের কারণে খুন, এই যে মূল অপরাধ, সেই অপরাধের কোনো তদন্ত সিবিআই আর করছে না। বিচারপতি জানতে চান যে গণধর্ষণ না ধর্ষণ, একজন না একাধিক ব্যক্তি মূল অপরাধের সঙ্গে যুক্ত, সেই প্রশ্নের উত্তরে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে সিবিআই এই অবস্থান স্পষ্ট করল। বিচারপতি ভরা এজলাসে সিবিআইয়ের উদ্দেশ্যে এটা স্পষ্ট করে উচ্চারণ করে শুনিয়ে দেন। সিবিআই বলতে চাইছে তারা সাবস্টেন্স অর্থাৎ মূল অপরাধের কোনো তদন্ত করছে না, শুধুমাত্র তারা বৃহত্তর ষড়যন্ত্র আর তথ্য প্রমাণ লোপাটের ওপর তাদের এই ফার্দার ইনভেস্টিগেশন বা আরও তদন্তটা দাঁড়িয়ে রয়েছে। কাজেই ধর্ষণ হয়েছিল এবং ধর্ষণের জন্য খুন হয়েছিল, এই জায়গায় সিবিআই রিপোর্ট দিয়ে হাইকোর্টও সেটা এবার স্পষ্ট করে জানিয়ে দিল। যদিও এই ঘটনার পর গণধর্ষণ বা একাধিক ব্যক্তি যুক্ত, সেই জায়গাতেই কিন্তু পরিবারের যে প্লিডিং ছিল তারা এখনো সেই জায়গায় আটকে রয়েছে। সেই বিষয়টার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সিবিআইকে নতুন করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 13ই আগস্ট 2024 তদন্তভার হাইকোর্টের নির্দেশে হাতে পাওয়ার পর থেকে কত জনের বয়ান নিয়েছে সিবিআই, হয়তো সমস্ত বয়ান সাক্ষ্য প্রমাণ হিসেবে তারা বিচার প্রক্রিয়ায় গাঁথেনি, কিন্তু সমস্ত বয়ান কার কার নাম উঠে এসছে তার তালিকা চেয়ে পাঠিয়েছে রিপোর্ট আকারে। একই সঙ্গে এই ঘটনায় কলকাতা পুলিশ তদন্ত করার পর যে কেস ডায়েরি তুলে দিয়েছিল সেই কেস ডায়েরিও তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন, লার্জার কনস্পিরেসি যেটা চলছে সিবিআই, সেটা কতদিনে শেষ হবে বিচারপতি প্রশ্নের উত্তর না পাওয়ার কারণে। কেন সিবিআইয়ের এই ইনভেস্টিগেশন কোথাও কি বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথাও থমকে যাচ্ছে, আটকে যাচ্ছে, তাহলে কি সিবিআইয়ের সমস্যাটা কি হচ্ছে সেটাও রিপোর্ট দিয়ে তাদের জানাতে হবে। একেবারে অর্ণব, রিপোর্টের বিষয়টা যেরকম তুমি বলছিলে সেরকম আরো বেশ কয়েকটা প্রশ্নের মুখে সিবিআই কে হাইকোর্টে পড়তে হয়েছিল, সেগুলো একটু জানতে চাইবো। দেখো, সিবিআই স্পষ্টভাবে বিচারপতি কয়েকটা প্রশ্ন করেন যে 3 জন ডাক্তারের বয়ান নেয়নি বলে অভিযোগ এসছে। 3 জন ডাক্তারের নাম তিনি করলেন। সিবিআই তরফে বলা হয়েছে প্রত্যেকেরই বয়ান তারা নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপার যার নাম করে ওই তরুণী চিকিৎসকের বাড়িতে তার প্রথমে অসুস্থতা, তার মৃত্যুর খবর দেওয়া হয়, তাড়াতাড়ি আসার কথা বলা হয়, সেই অ্যাসিস্ট্যান্ট সুপারের কোনো বয়ান নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ ছিল। আজকে সিবিআই দাবি করেছে নেওয়া হয়েছে। মূল যে জায়গাটা বিচারপতি প্রশ্ন করেছে যে ডিএনএ প্রোফাইলিং কজনের হয়েছে, মেন অ্যাকিউজড একজনের হয়েছে নাকি একাধিক জনের হয়েছে। এক্ষেত্রে সিবিআই তারা যুক্তি দেওয়ার চেষ্টা করেছে, একাধিক ডিএনএ স্যাম্পেল তারা পেয়েছে, তবে একজন মেল অর্থাৎ পুরুষের ডিএনএ নমুনা তারা পেয়েছে, এটা নির্দিষ্ট করে তারা জানাতে পারছে। একই সঙ্গে পলিগ্রাফ টেস্ট হয়েছে, সেই রিপোর্টও আদালতে যে পেশ করা রিপোর্ট সেখানে রয়েছে। ভরা ইজলাসে তারা পুরোটা বলতে পারছে না, কিন্তু আদালত সন্তুষ্ট হয়নি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরবর্তী 23 এপ্রিল শুনানির দিন যে প্রশ্ন করেছেন যে ডিএনএ প্রোফাইলিং একজনের না একাধিক জনের, এই উত্তর সিবিআই কে পরবর্তী শুনানির দিন দিতে হবে। বেশ, সিবিআই লার্জার কনস্পিরেসি বলেছে এবং তাদের কাছে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে কতদিনে তোমরা তদন্ত শেষ করবে, কিন্তু তারা সেই কথাটা পরিষ্কার করে বলতে পারে। বলছে একজন পুরুষের ডিএনএ পাওয়া গেছে ওই ক্রাইম সিনে। ওরা ডিএনএ প্রোফাইলিং কিভাবে ম্যাচ করিয়েছে, কাকে ম্যাচ করিয়েছে, সেটা এখনো আমরা ময়নাতদন্তের যে রিপোর্ট আছে, ফরেন্সিকের যে রিপোর্ট আছে বোঝা যাবে যে আসল ঘটনাটা কি। আমরা আদালতের উপর আস্থা রাখছি এবং আমাদের লড়াইটা যেরকম আদালতে সেরকম রাস্তায় রাখতে হবে, বুঝতেই পারছি। সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং সঠিক বিচার আমরা পাব। হাইকোর্টে সিবিআই স্বীকার করেছে যে এটা লার্জার কনস্পিরেসি করে খুন করা হয়েছে আমার মেয়ে।
এটা ডিএনএ প্রোফাইল বা ইনকোয়েস্ট রিপোর্ট এইসব মিলিয়ে দেখা হয়নি। এমনকি আগে দেখা গেছে সিএফএস এর রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থলে নয়, এসব অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো তদন্তের আওতায় রয়েছে। সিবিআই এর ভূমিকা নিয়ে আজ দাঁড়িয়ে কি বলবেন? সিবিআই এখনো সেই গড়িমসি করছে, এখনো মনে হচ্ছে ঠিকঠাক তদন্ত করছে না। আজ 8 মাস প্রায় হয়ে গেল। সিবিআই এর তদন্ত নিয়ে আমাদের ফাঁকফোকর রয়েছে অনেক। আমরা এখনো মনে করি একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত। কেন মনে করি? সঞ্জয় রায় যদি সেই ব্যক্তি হয়, তাহলে আপনারা বলুন সঞ্জয় রায়ের মোটিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল? আপনারা বলছেন লার্জার কনস্পিরেসি হয়েছে, এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা হয়েছে। তাহলে যদি একজন ব্যক্তি এই ঘটনায় একুজড হয়, তাহলে তো প্রকারান্তরে এই কথাটা ধরে নিতে হয় যে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য লার্জার কনস্পিরেসি হয়েছে। যে পরিমাণ ইনজুরি আছে, একজন ব্যক্তির পক্ষে কিভাবে এই ঘটনা ঘটানো সম্ভব, এর সায়েন্টিফিক ব্যাখ্যা একজন চিকিৎসক হিসেবে আমি দাবি রাখছি যে সিএসএফএল এর যে ফরেন্সিক রিপোর্ট, সেই রিপোর্টে যে মাল্টিপল ডিএনএ এর যে প্রেজেন্স আছে, সেই প্রেজেন্সের সায়েন্টিফিক ব্যাখ্যা কি? যে ভয়াবহ ঘটনা আর জি কর মেডিকেল কলেজে ঘটেছিল, তা বাংলার মানুষ আগে কখনো দেখেনি। তখন থেকেই আমরা দাবি করে এসেছিলাম যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এখনো মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, একমাত্র সঞ্জয় রায়ের পক্ষে এই ধরনের ঘটনা সম্ভব নয়। কি এমন রিপোর্ট ছিল যেটা সুপ্রিম কোর্টে জমা পড়েছিল, যেটা থেকে চক্ষুশূল হয়ে গিয়েছিল, যেটা নাকি একটা রেয়ার অফ রেয়ারেস্ট একটা রিপোর্ট? তাহলে সেই রিপোর্টটাকেও আমরা চাইছি যে সামনে আসুক। সাধারণ বুদ্ধি বলে যে এভিডেন্স টেম্পারের মতো এত বড় একটা ঘটনা নিশ্চয়ই একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে বাঁচানোর জন্য হতে পারে না। তাহলে এর পিছনে আরো নানান মাথারা রয়েছে বলে আমরা সাসপেক্ট করছি। এখনো পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো রিট পিটিশনে তুলেছি, তার উত্তর আমাদের কাছে আসেনি। এই উত্তরগুলো খুঁজতে হবে, তার জন্য মামলা করেছি। আর আদালত আজকে এই যে এতগুলো প্রশ্ন, বারে বারে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, বলেছেন যে সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা যা সাক্ষী, যা উইটনেস এতদিন পর্যন্ত এক্সামিন করেছেন তার তালিকা দিন, আর কবের মধ্যে এই তদন্ত শেষ করতে পারবেন জানান। পরের দিন এই তথ্যগুলো নিয়ে তারা আসবে, সেই অনুযায়ী আদালত পরের দিন নির্দেশ দেবেন। ফলে আমরা আশা করছি যে সিবিআই একটা সদর্থ ভূমিকা নেবে এবং তদন্তটা সঠিক পথে আগে নিয়ে যাবে। আর আরজিকর তদন্তে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ। 3 জনের ফোন কল ডিটেলস এর নজরের উল্লেখ রয়েছে। আর কি রয়েছে স্ট্যাটাস রিপোর্টে, আরো ডিটেল জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, স্ট্যাটাস রিপোর্ট আবারও কবে জমা দিতে হবে? এই স্ট্যাটাস রিপোর্টে কি রয়েছে এবং কারা নজরে, কাদের কল ডিটেলস? আরজিকর তরুণী চিকিৎসকের ধর্ষণ করে যে খুনের ঘটনা, তার সেই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত এই মুহূর্তে চলছে এবং বৃহত্তর ষড়যন্ত্র তদন্ত করতে গিয়ে আজকে সিবিআই তরফে শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তাতে উল্লেখ করা হচ্ছে যে 3 জনের ফোন কল ডিটেলস এই মুহূর্তে তাদের নজরে রয়েছে বা তারা এক্সামিন করছেন। আমরা দেখেছি এই বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তের আগে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ এবং তারা প্রাক্তন সচিব অভিজিৎ মন্ডলের তাদের ফোন কল ডিটেলস বা সিবিআর তারা এক্সামিন করেছিল। সিবিআই তরফে উল্লেখ করা হচ্ছে তারা আরো 3 জন এমন ব্যক্তি যাদের তারা মনে করছে যাদের ফোন কল ডিটেলস এই মুহূর্তে তদন্তের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কারণে 3 জন ব্যক্তির ফোন কল ডিটেলস তারা এক্সামিন করছেন। সঙ্গে সম্প্রতি 24 জনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে সিবিআই তরফে।